নেপাল এবং চীনের সীমান্তে ভয়াবহ ভূমিধসে অন্তত ৬৪৯ জন নিখোঁজ হয়েছে। এর ভিতরে ৯৮ জন নিহত আছে, আর নিখোঁজ মানুষের ভিতরে ২৯১ জন হচ্ছে বিদেশি। ভারতের ১০৫ জন। সম্ভবত স্মরণকালের ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর এক ভূমিধসের ঘটনা। সেখানে চীনের প্রেসিডেন্ট উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। এদিকে এই ভূমিধসের ঘটনায় চীন, নেপাল এবং ভারত যখন মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত, তখন কিন্তু অন্য আরেকটি খবর আছে। গত কয়েকদিন ধরে খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। এখন এটা গণমাধ্যমে, স্বাভাবিক মেইনস্ট্রিম গণমাধ্যমে খবর আসছে যে তুরস্ক এবং চীন একটানা ৬০ ঘন্টার ভিতরে বহু সংখ্যক সামরিক পরিবহন পাঠিয়েছে চীন এবং তুরস্ক। প্রশ্ন হচ্ছে, চীন এবং তুরস্ক একই সাথে পাকিস্তানের নূর খান বিমানবন্দর, মাসুর বিমানবন্দর, এ সমস্ত বিমানবন্দরে কেন এত সংখ্যক পরিবহন বিমান, সামরিক পরিবহন বিমান পাঠালো? এতে কি আনা হয়েছে? এবং পাকিস্তানকে ঘিরে এই মুহূর্তে তুরস্ক আর চীনের এই তৎপরতা কেন? তাহলে আসলে বড় কোনো কিছু হতে যাচ্ছে কিনা? আমরা কিন্তু সিরিয়াতে তুরস্কের একটা আলাদা রকমের সামরিক তৎপরতা দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি। ইসরায়েলের সাথে তুরস্কের একটা সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ঠিক একই সময়ে পাকিস্তানে তুরস্ক এবং চীনের সামরিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে মক্কা জোটকে কেন্দ্র করে আমি গত কয়েকদিন আগে যে কথা বলেছিলাম যে ইসরায়েল এবং ভারত মক্কা জোটকে অঙ্কুরেই বিনষ্ট করে দিতে চায়, এইরকম কোনো পরিকল্পনাকে বানচাল করে দেওয়ার জন্য পাকিস্তান এবং তুরস্কের পক্ষ থেকে বিশেষ কোনো প্রস্তুতি চলছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ যে দুটো বিষয় নিয়ে মূলত কথা বললাম, এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা করব এখন। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমেই এই প্রাকৃতিক যে বিপর্যয় হলো, ভূমিধসের যে ঘটনা ঘটলো, আমি এই বিষয়টা দিয়েই শুরু করি। কারণ এখানে এত মানুষ মারা গেল, ৬৪৯ জন মানুষ নিখোঁজ, ৯৮ জন নিহত। এই নিখোঁজ ব্যক্তিদের ভেতরে বিদেশি রয়েছে, ভারতীয় রয়েছে, চীনের রয়েছে, নেপালের রয়েছে। এত ভয়ঙ্কর একটা ঘটনা। এই যে ভূমিধসটা হলো, এই ভূমিধসের উৎপত্তি কিন্তু নেপালে। পাহাড় থেকে নেমে আসা বিপুল পরিমাণে পানি নেপালের কয়েকটি নদী একদম ছাপিয়ে প্রচণ্ড রকমের বন্যা হয়ে গেছে। তারপরে সেখান থেকে বিপুল পরিমাণে কাদামাটি এগুলো জমেছিল। সেই কাদামাটি একসময় একদম বোমা বিস্ফোরণ মতো, পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে যেরকম হয়, একেবারে ধসে গেল, ধ্বংস করে নিয়ে গেল মুহূর্তের ভেতরে। এই বন্দরটার নাম হচ্ছে কিরং বন্দর। এত বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, একেবারে মানে বন্দরের অবকাঠামো, বিল্ডিং টিল্ডিং সমস্ত সবকিছু একদম মানে তাসের ঘরের মতো একদম উড়িয়ে নিয়ে গেল। এই অবস্থার পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধার কাজ, নিখোঁজ যারা হয়েছে তাদেরকে অনুসন্ধানের কাজ, এগুলো জোরদার করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং এরই মধ্যে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এবং ওই এলাকায় আরও এই ধরনের একটা বড় রকমের ঘটনা ঘটতে পারে, ভূমিধসের ঘটনা ঘটতে পারে। এই জন্য নেপাল বা চীন যাদের যাদের অধিবাসী ওই এলাকায় আছে, তার আরও লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই কিরং যে বন্দরটা, এই বন্দরটা কিন্তু চীনের ভূখণ্ড, অর্থাৎ চীনের মালিকানাধীন বন্দর। তার মানে এই ভূমিধসে যে বন্দর ধ্বংস হয়ে গেল সেটা চীনের। আমরা যে সমস্ত ব্যক্তি নিখোঁজ হয়েছে, মারা গেছে বা আহত হয়েছে, তাদের সবার প্রতি, তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, আমরা শোক জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। এবং এই পরিস্থিতি দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন নেপাল, ভারত বা চীন, আমরা এমন প্রত্যাশা করছি। অনেক বড় ঘটনা। এই ঘটনাটা আসলে স্মরণকালের ভিতরে নজিরবিহীন ভূমিধসের ঘটনা। সুপ্রিয় দর্শক, নেপাল চীন সীমান্তে যখন
এই রকমের ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল, তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কিন্তু চীন সফরে রয়েছেন। আর জানা যাচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি রাশিয়ার সফরে গেছেন। কেন তাদের পক্ষ থেকে এই সফর? চীনকে ম্যানেজ করা আর রাশিয়াকে হয়তো অস্ত্র বা আরও কিছু সামরিক সহায়তা এ সমস্ত দেওয়ার কথা বলা বা অনুরোধ করার জন্য হয়তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাশিয়া সফরে গেছেন। যে বিষয়টা এখানে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে গত কয়েকদিনে চীন এবং তুরস্ক বহু সংখ্যক সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে পাকিস্তানের নূর খান বিমানবন্দরে, মাসরুর বিমানবন্দরে এবং মুরিদ বিমান ঘাঁটিতে। বলা হচ্ছে যে 60 ঘন্টার ভেতরে অসংখ্য তুর্কি এবং চীনা পরিবহন বিমান এই 3টা বিমানবন্দরে নেমেছে, ওঠানামা করেছে। এবং সামরিক পরিবহন বিমান যখন পাকিস্তানের এই সমস্ত বিমান ঘাঁটিতে ওঠানামা করেছে তখন সহজেই বোঝা যায় যে এই দুই দেশ থেকে পাকিস্তানে প্রচুর পরিমাণে, বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম আনা হয়েছে। বলা হচ্ছে যে তুরস্ক থেকে বাইরাক্তার ড্রোন থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তারপরে কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি ইত্যাদি আনা হয়েছে বিপুল পরিমাণে। আর বাইরাক্তার ড্রোন সম্পর্কে তো আপনারা তো মনে হয় খবর জানেন যে কামিকাজের ড্রোন হিসেবে বাইরাক্তার ড্রোন বেশ ভালো ভূমিকা রাখে যুদ্ধের ক্ষেত্রে। আর চীন থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, তারপরে পাকিস্তানের সামরিক সরঞ্জাম বা অস্ত্রপাতির বেশিরভাগই তো চীনা, তার স্পেয়ার পার্টস, তারপরে বিভিন্ন ধরনের সিস্টেম, এগুলো আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কেন এগুলো এই মুহূর্তে আনা হচ্ছে? এখানে কয়েকটা ব্যাপার আছে। চীনের সাথে ভারতের কয়েকদিন আগে আমি খবর দিয়েছিলাম, কেউ কেউ দ্বিমত পোষণ করেছে, ইন্ডিয়ার লোকজন এখানে এসে বিভিন্ন ভাষায় কমেন্ট করেছে। এইগুলো না করে আসলে যদি কোনো তথ্য ভুল থাকে, ভুল আমারও হতে পারে, আমি তো মানুষ, তাইলে এরকমভাবে বলতে হবে যে ভাই এই তথ্য সঠিক না, এই তথ্য এই। আর যদি মনে করা হয় যে তথ্য সঠিক, তাহলে গালাগালি করে লাভ কি? বরং সংকটের সমাধানের জন্য আপনারা আপনাদের সরকারকে বলতে পারেন। যেটা বলছিলাম যে কয়েকদিন আগে তথ্য দিয়েছিলাম যে অরুণাচল প্রদেশে চীনের সাথে ভারতের মুখোমুখি অবস্থায় চলে গেছে, একটা মারাত্মক রকমের উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে J-20 বিমান মোতায়েন করেছে একদম ভারতকে লক্ষ্য করে চীন। শুধু তাই না, অরুণাচল প্রদেশে চীনের যে ভূখণ্ড বলে তারা দাবি করে যে আমাদের এই অংশটা আমাদের, সেই ভূখণ্ড উদ্ধারের জন্য তারা তৎপর হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে যখন পাকিস্তানের, তুরস্ক এবং চীন সামরিক বিমান পাঠিয়ে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম পাকিস্তানকে দিচ্ছে, তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীন সফর করছেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সাথে বৈঠক করছেন এবং সেখানে বলা হচ্ছে যে সমস্ত সংকট আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তো সে আলোচনার মাধ্যমে সমাধান করতে গেলে ভারতের সাথে, যদি ভারত তাতে রাজি না হয় তাহলে কি সেই জায়গায় যদি সামরিক দিক দিয়ে সমাধান প্রয়োজন হয়, হয়তো চীন সেই রকমের সামরিক সমাধান করবে। এজন্য পশ্চিম ফ্রন্টে যাতে ভারত নিরাপদ না থাকে, এই জন্য চীন পাকিস্তানকে যথেষ্ট পরিমাণে অস্ত্র, সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী অবস্থানে রাখছে। ওপাশে তুরস্কও দিচ্ছে। এই জায়গায় আর একটা প্রশ্ন আসছে যে তুরস্ক দিচ্ছে কেন এই মুহূর্তে? সেখানে ভিন্ন বিশ্লেষণ চলে আসছে। গতকালকের ভিডিওতে বা পরশুর ভিডিওতে আমি বলেছিলাম যে মক্কা জোটকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার জন্য, আতুর ঘরে হত্যা করার জন্য ইসরায়েল এবং ভারত নাকি পরিকল্পনা নিয়েছে। আমি এখনো নাকির ওপর দিয়ে বলছি। এবং সেই জন্য ইসরায়েল তুরস্কের উপর হামলা করবে আর ভারত পাকিস্তানের উপর, যাতে এরা জোটবদ্ধভাবে শক্তিশালী হতে না পারে। অর্থাৎ শক্তিশালী দেশ হিসেবে জোটের ভেতরে যাতে টিকে না থাকতে পারে, সেই জন্য আগেই দুই দেশকে হামলা করে তছনছ করে দেবে। এই খবর যখন তাদের কানে পৌঁছেছে, যদি ঘটনা সত্যি হয় এবং ইসরায়েল ও ভারতের যদি এই রকমের পরিকল্পনা থেকে থাকে, তাহলে সেই পরিকল্পনা বানচাল করে দেওয়ার জন্য যা করা দরকার হয়তো তাই করবে। কারণ প্রত্যেকের কাছেই তো গোয়েন্দা তথ্য থাকে।
সে কারণে আজকের দুপুর ভিডিওতে আমি বলেছিলাম যে তুরস্ক কিন্তু সিরিয়াতে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে এবং বলা হচ্ছে যে 4.5 লাখ সেনা নাকি মোতায়েন করেছে সিরিয়াতে তুরস্ক। এই 4.5 লাখ সেনা মোতায়েন করেছে, তাতে তো এমনি এমনি করেনি, তাদের হাতে অস্ত্র দিয়েই তো করেছে। অ্যাট দ্য সেম টাইম ভারতের আঘাতে যাতে পাকিস্তান বিপর্যস্ত হয়ে না পড়তে পারে সেজন্য পাকিস্তানকে তুরস্ক এবং চীন তারা প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম রসদ দিয়ে শক্তিশালী করছে, এমনও হতে পারে। তাইলে ব্যাপারটা দুই রকমের থাকতে পারে এবং দুটোই সম্ভব, অ্যাট এ টাইম সম্ভব। সেটা হচ্ছে চীন, ভারত এবং পাকিস্তান এই ত্রিমুখী একটা লড়াই সংঘাত দ্বন্দ্বের আশঙ্কা আছে এই মুহূর্তে। সেই জন্য পাকিস্তানকে শক্তিশালী করার চেষ্টা করছে চীন এবং তুরস্ক, এটা হতে পারে। আরেকটা হতে পারে মক্কা জোটকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার জন্য তুরস্ক এবং পাকিস্তানের উপর হামলা চালাবে ইসরায়েল এবং ভারত। সেই কারণে চীন এবং তুরস্ক পাকিস্তানকে শক্তিশালী করছে, আর তুরস্ক পাশে নিজের মতো করে অবস্থান নিচ্ছে, এমনটা হতে পারে। দুটো সম্ভাবনাই রয়েছে। এই দুটো সম্ভাবনাকে সামনে রেখে ভারতীয় উপমহাদেশে তথা দক্ষিণ এশিয়াতে এখন মারাত্মক রকমের সামরিক একটা তৎপরতা চলছে। এই তৎপরতা আসলে কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। তবে আমরা তো সবসময় যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে। আমরা চাই যে সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকুক, দক্ষিণ এশিয়া কেন সারা বিশ্ব শান্তিপূর্ণ হয়ে উঠুক, শান্তিময় হয়ে উঠুক। কিন্তু এমন যদি হয় যে কেউ কাউকে অযাচিতভাবে হামলা চালাচ্ছে, তাহলে সেটা আবার প্রতিরোধ করার ব্যাপার আছে। তা না হলে আবার কেউ অনেক বেশি ডমিনেটিং পাওয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সামরিক শক্তি, ভূ রাজনীতির কৌশল বা আদার যত কৌশলগত সমীকরণ আছে, সেই সমস্ত সমীকরণে যদি একটা ভারসাম্যপূর্ণ অবস্থা ধরে রাখতে হয়, তাহলে আমার মনে হয় অত্র অঞ্চলের নেতারা সে সমস্ত নিয়ে ভাবছেন, সে সমস্ত বিষয় নিয়ে ভাবেন এবং অত্র অঞ্চলের সামরিক ভারসাম্য এবং শান্তিপূর্ণ অবস্থা ধরে রাখার জন্য যা করা উচিত তারা তাই করবেন বলে আমরা বিশ্বাস করি। তবে আমরা একথা আবারও বলতে চাই, আমরা যুদ্ধ নয়, শান্তির পক্ষে। কিন্তু এটাও ঠিক যে শান্তির পক্ষে থাকার পরে সবাই যদি শান্তির পক্ষে না হয়, তাহলে কিন্তু অশান্তির কারণ ঘটে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই। বিশেষ করে সামরিক সেকশন থেকেই আমি আপনাদের মতামত প্রত্যাশা করছি। আপনারা কি মনে করছেন? এতদিন কিন্তু সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছিল খবরটি, তুরস্ক এবং চীন পাকিস্তানে বিপুল সংখ্যক কার্গো বিমান পাঠিয়েছে। আমি এই জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমের খবর হিসেবে আমি আনতে চাইনি, আমি আর একটু কংক্রিট আলোচনা চাইছিলাম। কিন্তু আজকে সেই আলোচনা পেয়ে গেলাম। বিভিন্ন গণমাধ্যমে এই আলোচনা, এই রিপোর্ট এসেছে যে পাকিস্তানে বিপুল পরিমাণে পরিবহন বিমান পাঠিয়েছে। 60 ঘন্টার ভেতরে চীন এবং তুরস্ক বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। কি কি পাঠিয়েছে এক্স্যাক্ট জানা যায়নি। আপনাদের কাছে মতামত জানতে চাইছি, আপনাদের মতামত কি? কেন এই দুই দেশ পাকিস্তানে এই সমস্ত সামরিক পরিবহন বিমান পাঠালো? আপনারা কি মনে করছেন যে মক্কা জোটকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হতে যাচ্ছে, নাকি ভারত, পাকিস্তান, চীনের যে আঞ্চলিক ভূ রাজনীতি সেখানে বড় কোনো সংঘাত হতে যাচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।